নমস্কার। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা অত্যন্ত প্রভাবশালী একটা বই সময় কা সদ্ব্যবহার মানে সময়ের সঠিক ব্যবহার নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এই বইটা থেকে আমরা এর যে গভীর জ্ঞান যে ভাবনাগুলো আছে সেগুলো একসঙ্গে বোঝার চেষ্টা করব। জীবনের প্রত্যেকটা মুহূর্ত যে কতটা দামি আর সেই সময়কে ঠিকঠাক ব্যবহার করে কিভাবে জীবনটাকে আরও সুন্দর আরও সফল করা যায় সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় আর কি। চলুন সময়ের এই গভীর ভাবনার জগতে একটু ডুব দেয়া যাক। হ্যাঁ, ঠিক বলেছেন। সময় তো মানে জীবনেরই অন্য নাম। লেখক বইয়ের শুরুতেই খুব সুন্দর একটা কথা মনে করিয়ে দিয়েছেন যে সময় শুধু চলে যায় না, বরং এটা জীবনকে তৈরি করে। ঠিক যেমন ধরুন একটা একটা করে ইট গেঁথে একটা বাড়ি তৈরি হয়, তাই না? ঠিক সেভাবেই প্রত্যেকটা মুহূর্ত জুড়ে জুড়ে আমাদের জীবনটা তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো সময় ঠিক কতটা মূল্যবান। আমরা তো জানি মানে হারানো টাকা পয়সা বা ধরুন স্বাস্থ্য চেষ্টা করলে হয়তো কিছুটা ফেরানো যায়, কিন্তু যে সময়টা একবার চলে গেল সেটার কি হবে? সেটা তো আর একদমই ফেরে না, একেবারেই অসম্ভব। লেখক এখানে একটা খুব জরুরি কথা বলেছেন। শেক্সপিয়ারেরও হয়তো একটা নাটকে আছে না, আমি সময় নষ্ট করেছি আর এখন সময় আমাকে নষ্ট করছে। কথাটা খুবই সত্যি। চলে যাওয়ার সময় আসলে শুধু আফসোসই দিয়ে যায়, আর কিছু না। দেখুন, ঈশ্বর যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তখন এই সময়রূপে একটা বিরাট সম্পদ কিন্তু সঙ্গে দিয়েছেন। এর ঠিকঠাক ব্যবহার করলে আমরা জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, ভালো স্বাস্থ্য, মনের শান্তি যা চাই মনে হয় সবই পেতে পারি। কিন্তু সমস্যা হলো আমরা কজন এর আসল দামটা বুঝি। এই ভাবনাটা সত্যি খুব পাওয়ারফুল। সময়কে জীবনের মূলধন বা ক্যাপিটাল হিসেবে দেখা, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। কিন্তু দেখুন, বেশিরভাগ মানুষই কি করে, জীবনের একটা বিরাট অংশ হয়তো আলস্যে কাটায়, নয়তো এমন সব কাজে যা না করলেও চলত। তারপর জীবনে প্রায় শেষের দিকে গিয়ে হয়তো তখন মনে হয়, আরে কিছুই তো করা হলো না। লেখক তো সময় নষ্ট করাকে শুধু সুযোগ হারানো বলেননি, উনি এটাকে একরকম ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলার মতো বলেছেন। এটা শুধু নিজের ক্ষতি না, এর একটা সামাজিক প্রভাবও আছে। অবক্ষয়ের দিকে ঠেলে দেয় সমাজকে। বইটাতে কি ওই যে একটা কথা চালু আছে সেটারও উল্লেখ আছে যে অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা? হ্যাঁ হ্যাঁ, ওই ধারণাটার ছায়া আছে বই কি। কর্মহীনতা বা আলস্য এটা মানুষকে ভুল দিকে নিয়ে যেতে পারে। যখন করার মতো ভালো কিছু থাকে না, তখন মন কি করে, যত সব আজে বাজে বা নেতিবাচক জিনিসের দিকে চলে যায়। আর সময়ের এই যে অপব্যবহার, এটা আমাদের ভেতরের জীবনী শক্তিও কিন্তু কমিয়ে দেয়। মানুষকে যেন সময়ের আগেই বুড়িয়ে দেয়, জীবনের সেই উদ্যমটা নষ্ট হয়ে যায়। তাহলে এই যে এত মূল্যবান সম্পদ সময়, এটাকে ঠিকঠাক কাজে লাগানোর উপায়টা কি? বইতে নিশ্চয়ই কিছু বলা আছে। আমি যেমন শুনেছি বলা হয়েছে যে প্রতিদিন অল্প একটু সময়ও যদি ঠিক করে ব্যবহার করা যায় তার ফল নাকি বিরাট হতে পারে। একদম ঠিক শুনেছেন। লেখক খুব সুন্দর করে দেখেছেন ব্যাপারটা। ধরুন, কেউ যদি রোজ নিয়ম করে মাত্র 1 ঘন্টা ভালো বই পড়ে, তাহলে বছরে প্রায় 15,000 পাতা পড়া হয়ে যায়। ভাবুন একবার, 10 বছর যদি কেউ এটা চালিয়ে যায়, তাহলে একটা বিষয় সে রীতিমতো একজন জ্ঞানী বা বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। সত্যি? মাত্র 1 ঘন্টা? হ্যাঁ, একইভাবে ধরুন রোজ 1 ঘন্টা ব্যায়াম করা, এটা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে, আয়ু বাড়াতে পারে। বা ধরুন কেউ যদি রোজ 1 ঘন্টা একটা নতুন ভাষা শেখে, কয়েক বছর পর সে তো দিব্যি বহুভাষাবিদ হয়ে যেতে পারে। ছোট ছোট স্টেপ কিন্তু নিয়মিত করলে বিরাট তফাৎ করে দেয়। আর বিখ্যাত মানুষদের জীবনের উদাহরণগুলো, সেগুলো তো আরও বেশি করে ইন্সপায়ার করে, তাই না? যেমন ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, তার সময়ানুবর্তিতা তো প্রবাদ প্রতিম ছিল। শোনা যায় তিনি যখন কলেজে যেতেন রাস্তার পাশের দোকানদাররা নাকি ওর যাওয়া দেখে নিজেদের ঘড়ি মিলিয়ে নিত। ভাবা যায়? হ্যাঁ, অবিশ্বাস্য। কিংবা ধরুন মোজার্ট, প্রায় মৃত্যুশয্যাতেও তার সেই বিখ্যাত রিকুইয়াম লেখার কাজ কিন্তু থামাননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টি করে গেছেন। হুম। আরও উদাহরণ আছে। জন মিল্টন ব্রিটিশ সরকারের অত বড় পদে চাকরি করতেন, কত ব্যস্ততা, তার মধ্যেও সময় বার করে প্যারাডাইজ লস্টের মতো মহাকাব্য লিখেছেন। জন স্টুয়ার্ট মিল ইস্ট ইন্ডিয়া হাউসের একজন সাধারণ কেরানি ছিলেন। সেই কাজের ফাঁকেই দর্শন, অর্থনীতির ওপর অত প্রভাবশালী সব বই লিখেছেন। আশ্চর্য। গ্যালিলিও সাধারণ ওষুধের দোকানে কাজ করতেন, কিন্তু সেই কাজের ফাঁকেই সময় বের করে বিজ্ঞানে যুগান্তকারী সব আবিষ্কার করে গেছেন।
হ্যারিয়েট বিচার স্টো সংসারের কত দায়িত্ব সামলে সেই সময় দাঁড়িয়ে দাসপ্রথার বিরুদ্ধে আঙ্কেল টমস কেবিনের মতো বই লিখেছেন। লংফেলো চায়ের জল গরম হতে যেটুকু সময় লাগত সেইটুকু সময়ে ইনফার্নো অনুবাদ করতেন এবং শেষও করেছিলেন। এডওয়ার্ড বুলওয়ার লিটনের গল্পটাও তো দারুণ। উনি বলতেন রোজ নিয়ম করে মাত্র ৩ ঘন্টা দিতেন সাহিত্য চর্চায়, আর তাতেই ৬০টারও বেশি বই লিখে ফেলেছিলেন। ঠিক এই সব উদাহরণ থেকে আসল যে কথাটা উঠে আসে সেটা হলো দুটো জিনিস, ধারাবাহিকতা আর সদ্ব্যবহার। কাজটা অল্প হোক কিন্তু নিয়মিত হতে হবে, আর সময়টাকে ঠিক কাজে লাগাতে হবে। ব্যাস, এই যে সময়ের ঠিকঠাক ব্যবহার, এটার জন্য কিন্তু একটা ভালো প্ল্যান দরকার, একটা সুচিন্তিত পরিকল্পনা, যাকে আমরা সময় সারণী বা টাইম টেবিল বলতে পারি, সেটা তৈরি করা খুব জরুরি। ও আচ্ছা। আমরা যেমন ধরুন টাকা পয়সার হিসেব রাখতে একটা বাজেট বানাই, হ্যাঁ বানাই তো। ঠিক সেভাবেই সময়েরও একটা বাজেট থাকা দরকার, একটা প্ল্যান। না হলে কি হবে, কখন যে দামি সময়ে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে টেরি পাওয়া যাবে না। এই সময় সারণী বা প্ল্যানটা বানানোর সময় কোন কোন দিকের ওপর জোর দিতে বলেছেন লেখক? লেখক মূলত ৩টে প্রধান ক্ষেত্রের কথা বলেছেন। প্রথমটা হলো স্বাস্থ্য, শরীর। কারণ শরীর ঠিক না থাকলে, মন ঠিক না থাকলে কোনো কিছুই তো ঠিকভাবে করা যায় না। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই না? একদম। তাই রোজ ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, তারপর ধরুন শৌচস্নান সেরে কিছুক্ষণ খোলা হাওয়ায় হাঁটা বা হালকা ব্যায়াম করা, এই অভ্যাসগুলো শরীর আর মন দুটোকেই সারা দিনের জন্য একদম তরতাজা করে দেয়। ভোরের ওই নির্মল বাতাস ফুসফুসের জন্য যে কি ভালো। যারা এই সময়টা ঘুমিয়ে কাটায় তারা কিন্তু প্রকৃতির এই আশীর্বাদটা থেকে নিজেদের বঞ্চিত করে। ঠিক। আর দ্বিতীয় ক্ষেত্রটা তাহলে আমাদের কাজকর্ম বা রোজকার সংক্রান্ত। দ্বিতীয় ক্ষেত্রটা হলো নিজের পেশা, নিজের জীবিকা বা উপার্জনের পথ। সময়ের ঠিকঠাক ব্যবহার করে কিন্তু আর্থিক উন্নতিও করা সম্ভব। দিনের যে বাধা কাজ সেটার বাইরেও যদি কিছুটা সময় বের করে নিজের স্কিল বাড়ানো যায় বা আয়ের অন্য কোনো পথ তৈরি করা যায়। বইটাতে জাপানের মানুষের একটা দারুণ উদাহরণ আছে। ওরা নাকি অফিসের কাজের পর বা ছুটির দিনে অবসর সময়ে বাড়িতে বসে ছোটখাটো যন্ত্রাংশ বানায় বা অন্য কোনো কুটির শিল্পের কাজ করে, আর এভাবেই বাড়তি আয় করে। ওদের দেশের যে এত উন্নতি, তার পেছনে কিন্তু সময়ের এই সদ্ব্যবহারের একটা বড় ভূমিকা আছে। বাহ, এটা তো দারুণ দারুণ। আর ৩ নম্বর ক্ষেত্রটা কি? ৩ নম্বর ক্ষেত্রটা হলো আত্ম-উন্নতি আর সমাজ কল্যাণ। মানে নিজের উন্নতি আর সমাজের ভালো করা। আমাদের হাতে যে অবসর সময়টা থাকে সেটাকে শুধু তাস খেলে, পাশা খেলে বা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে নষ্ট না করে সেই সময়টাকে আমরা ভালো বই পড়তে পারি, জ্ঞান অর্জন করতে পারি, ভালো মানুষদের সঙ্গ করতে পারি, অথবা সমাজের কোনো ভালো কাজে, মঙ্গলজনক কাজে লাগাতে পারি। এতে কি হয়, নিজেরও মন ভালো থাকে, আত্মিক উন্নতি হয়, আবার সমাজেরও কিছু উপকার হয়, দুটোই হয়। তাহলে এই যে এতক্ষণ আমরা সময়ের সদ্ব্যবহার নিয়ে কথা বললাম, এর পথে সবচেয়ে বড় বাধা কোনটা? বইতে কি আলস্যের কথা বেশি করে বলা হয়েছে? ঠিক ধরেছেন, আলস্য। এটাকে লেখক সবচেয়ে বড় শত্রু বলেছেন। এটা এমন একটা মনের অবস্থা যা ধীরে ধীরে মানুষের কাজ করার ইচ্ছে, ক্ষমতা সব শেষ করে দেয়। আর একটা বড় শত্রু হল কাজ ফেলে রাখার অভ্যাস। ওই যে আজ থাক কাল করব, এই মনোভাবটা সাংঘাতিক ক্ষতিকর। এই কাল করব মনোভাবের ফল কতটা খারাপ হতে পারে, এ নিয়ে কি কোনো উদাহরণ আছে বইটাতে? আছে তো। নেপোলিয়নের জীবনের দুটো ঘটনা দিয়ে লেখক এটা বুঝিয়েছেন। একবার নাকি অস্ট্রিয়ার সৈন্যরা যুদ্ধে পৌঁছতে মাত্র ৫ মিনিট দেরি করেছিল, আর সেই কারণেই নেপোলিয়ন যুদ্ধটা জিতে যান। মাত্র ৫ মিনিট? হ্যাঁ। আবার দেখুন, সেই নেপোলিয়ানই ওয়াটারলুর যুদ্ধে হেরে গেছিলেন কেন? কারণ তার একজন সেনাপতি যুদ্ধে যোগ দিতে সামান্য কয়েক মিনিট দেরি করে ফেলেছিলেন। ইতিহাস কিন্তু এটাই দেখায়, সুযোগ আর সময় একবার হাত থেকে বেরিয়ে গেলে আর ফেরে না। এখানেই মহাত্মা কবীর দাসের ওই বিখ্যাত দোহাটা খুব মনে পড়ে যায়। কোনটা? কাল করে সো আজ কর, আজ করে সো আব, পল মে পরলে হয়েগি, বহুরি করেগা কব। মানে কালকের কাজ আজকেই করে ফেলো, আর আজকের কাজটা এখনই করো, কারণ পরের মুহূর্তেই তো প্রলয় ঘটে যেতে পারে, তখন আর করবে কখন? তাই কোনো কাজ ফেলে রাখা একদম উচিত নয়। সময়ের ঠিকঠাক ব্যবহারের ক্ষেত্রে আরও একটা জরুরি জিনিস হল ধারাবাহিকতা, মানে রেগুলারিটি, নিয়মানুবর্তিতা। অল্প অল্প করেই হোক, কিন্তু রোজ নিয়ম করে যদি কোনো কাজ করা যায়, তার ফল কিন্তু বিরাট হয়, বহুদূর পর্যন্ত যায়।
ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই ছোটবেলায় শুনেছি না? হ্যাঁ হ্যাঁ খরগোশ খুব জোরে দৌড়ায়, কিন্তু তার ছিল অহংকার আর কাজে কোনো ধারাবাহিকতা ছিল না, ঘুমিয়ে পড়েছিল। আর কচ্ছপ সে ধীরে ধীরে চলে, কিন্তু থামেনি, একদম নিয়ম করে চলেছিল। আর শেষ পর্যন্ত সেই তো জিতেছিল। এই সাধারণ গল্পটাই কিন্তু নিয়মিত অভ্যাসের শক্তিটা বুঝিয়ে দেয়। শোনা যায় মহাকবি কালিদাসও নাকি প্রথম জীবনে খুব প্রতিভাবান ছিলেন না, কিন্তু ওই নিয়মিত অভ্যাস আর চেষ্টা সেটাই তাকে অত বড় জায়গায় নিয়ে গেছিল। প্রকৃতির দিকে তাকালেও তো আমরা এই নিয়ম মেনে চলাটা দেখতে পাই, তাই না? ঋতু বদলায়, ঠিক সময়ে সূর্য ওঠে, অস্ত যায়, সব কিছুই যেন একটা পারফেক্ট টাইম টেবিল মেনে চলছে। একদম ঠিক। শুধু বাইরের প্রকৃতি নয়, আমাদের শরীরের ভেতরেও, মনের ভেতরেও একটা নিজস্ব ছন্দ আছে। একটা ইন্টারনাল ক্লক কাজ করে। আমরা যদি একটা নির্দিষ্ট রুটিন মেনে চলি রোজ, তাহলে কি হয়? শরীর আর মন দুজনেই ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজটা করার জন্য তৈরি থাকে। এতে আমাদের কাজ করার ক্ষমতা বাড়ে। আব্রাহাম লিঙ্কনের মতো সময়নিষ্ঠা এটা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়, সফল করে তোলে। নিয়মিত অভ্যাস শুধু কাজটাকেই ভালো করে না, কাজের প্রতি একটা আনন্দ তৈরি করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কাজ আর সময়ের সঠিক ব্যবহার নিয়ে কথা বললাম। তার মানে কি জীবনে বিশ্রাম বা একটু আনন্দ, বিনোদন এগুলোর কোনো দরকার নেই? সবসময় কি শুধু কাজ নিয়েই থাকতে হবে? না না, তা মোটেই নয়। লেখক খুব পরিষ্কার করে বলেছেন যে বিশ্রামটা কাজের ক্ষমতা আবার ফিরে পাওয়ার জন্য খুব জরুরি, অপরিহার্য। একটানা কাজ করলে তো শরীর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, তাই না? তখন কাজের কোয়ালিটিও খারাপ হয়ে যায়। হ্যাঁ, তা তো বটেই। তাই বিশ্রাম দরকার, তবে সেই বিশ্রামটাও একটু প্ল্যান করে হলে ভালো। আর বিনোদন, সেটারও প্রয়োজন আছে, তবে সেটা এমন হওয়া উচিত যা আমাদের ভেতরের উন্নতিতে সাহায্য করে। নিছক ইন্দ্রিয়কে খুশি করা বা শুধু সময় কাটানোর জন্য নয়। লেখক সেই সব বিনোদন এড়িয়ে চলতে বলেছেন যা আমাদের নৈতিক অবক্ষয় ঘটায় বা শুধু আলসেমি করে সময় নষ্ট করায়। আমাদের যে অবসর সময়টা থাকে সেটাকেও তো আমরা ভালো কাজে লাগাতে পারি, গঠনমূলক কিছু করতে পারি। যেমন ধরুন, নতুন কিছু শেখা বা লেখালেখি করা, ভালো গান শোনা বা কোনো সেবামূলক কাজ করা, এগুলোও তো একরকম বিনোদন, আবার সময়টাও কাজে লাগলো। তাহলে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির এই বই থেকে, আজকের আমাদের এই আলোচনা থেকে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে সময় নষ্ট করা মানে আসলে নিজের জীবনটাকেই নষ্ট করা। সময়ের প্রত্যেকটা মুহূর্তকে চিনে, তার দাম বুঝে, তাকে ঠিকঠাক কাজে লাগানোটাই হলো জীবনের সাফল্য আর সার্থকতা পাওয়ার আসল রাস্তা। এখানে একটা খুব গভীর কথা মনে রাখা দরকার। লেখক বলেছেন ঈশ্বর নাকি আমাদের একবারে শুধু একটাই মুহূর্ত দেন, আর পরের মুহূর্তটা দেওয়ার আগেই প্রথমটা কেড়ে নেন। মানে কি, অতীত তো চলেই গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। আমাদের হাতে আছে শুধু এই মুহূর্তটা, বর্তমান। তাই এই বর্তমানের ঠিকঠাক ব্যবহার করাটাই সবচেয়ে জরুরি। নিয়মিতভাবে আর পরিকল্পনা করে সময়ের ব্যবহার করা, যেটাকে লেখক সময় সংযম বলছেন, এটা আমাদের শরীর, মন, আর্থিক অবস্থা, আধ্যাত্মিক উন্নতি সব দিকেই ভালো করতে পারে। এই যে বর্তমান মুহূর্তগুলো পাচ্ছি, সেগুলোকে কতটা মন দিয়ে, কতটা সচেতনভাবে কাজে লাগাচ্ছি। কারণ এই মুহূর্তগুলোই তো একটার পর একটা জুড়ে আমাদের ভবিষ্যৎটাকে বানাচ্ছে, আমাদের জীবনের মানেটাকে তৈরি করছে। সময়কে সম্মান করা, তাকে ঠিকঠাক ব্যবহার করা, এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সাধনা আর সবচেয়ে বড় বুদ্ধির কাজ।